আচ্ছা, আমরা শুরু করতেছি আজকে। আলহামদুলিল্লাহ, তুই ভালো আছিস? আচ্ছা, আমরা লাস্ট ভেক্টর যোগ, ভেক্টর যোগের কয়েকটা নিয়ম দেখছিলাম, ভেক্টর বিয়োগ দেখছিলাম। আমরা দেখছিলাম দুইটা ভেক্টর কিভাবে যোগ করব, অথবা এর বেশি ভেক্টর কিভাবে যোগ করব। তো ওই ক্ষেত্রে আমরা যে ভেক্টর গুলা দেখছিলাম সেগুলো একটা ভেক্টরের পরে আর একটা ভেক্টর ক্রিয়া করতো, এরকম যেমন আহ, ওই একটা ভেক্টর শেষ বিন্দুতে আরেকটা নতুন ভেক্টর এসে কাজ করতো, এরকম ছিল। তো আমরা আজকে এরকম দুইটা ভেক্টর বা যদি একই বিন্দুতে একই সময়ে ক্রিয়া করে তখন তাদের যোগফল বা লব্ধিটা কেমন হবে সেটা দেখব। আর সেটা আমরা সেটার মান কেমন হবে এবং সেই লব্ধির দিকটা কেমন হবে সেটা দেখব। ইম্পর্ট্যান্ট একটা সূত্র, সামান্তরিক সূত্র, তো এটা নিয়ে দেখব। তো আমি আগে সূত্রটা একটু একে বোঝানোর চেষ্টা করতেছি। এই সূত্রটা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারেই মোটামুটি লাগবে পরবর্তী, সামান্তরিক সূত্র। ওকে, এই সূত্রটা বলতেছে ধর দুইটা ভেক্টর একই বিন্দুতে একই সময়ে ক্রিয়া করতেছে। যেমন ধর এই ফুটবলটার উপরে একই সময়ে একজন ধর এই বরাবর কিক করলো, আরেকজন এই বরাবর কিক করলো, একই সময়ে দুইটা পা একসাথে এই বলের উপরে পড়ছে, যদি এরকম হয়। অথবা হ্যাঁ, বন্টন সূত্রে পড়ে, সামান্তরিক সূত্র, হ্যাঁ। অথবা ধর এরকম যে ওই এই বলটাকে এবার আমি দুই হাত দিয়ে দুই দিকে ধাক্কা দিলাম একই সময়ে, এরকম যদি হয়। তো এইটা ধর একটা বিন্দু, এই বিন্দুর উপরে একটা ভেক্টর, এটাকে ধর পি বললাম, সেটা এই বরাবর ক্রিয়া করছে। আর আরেকটা ভেক্টর কিউ একই সময়ে এভাবে এই দিকে ক্রিয়া করছে। এখন এই বস্তুটা বা এটা যদি এই ফুটবলটা হয়, সে এই দিকেও যাবে না এই দিকেও যাবে না, এই দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা দিকে যাবে। তো সে কোন দিকে যাবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের যে দুইটা ভেক্টর আছে এই দুইটা ভেক্টরকে বাহু ধরে একটা সামান্তরিক এঁকে নেওয়া লাগবে। এই দুইটা ভেক্টরকে বাহু ধরে একটা সামান্তরিক এঁকে নেওয়া লাগবে। হ্যাঁ, লব্ধি বের করতেছি আমরা। তো এই দুইটা ভেক্টরকে বাহু ধরে একটা সামান্তরিক এঁকে নিব। তারপর আচ্ছা, আমার ড্রয়িং এ যদি একটু ওলট ইয়া হয়, এলোমেলো হয়, তাতে তোরা মাইন্ড করিস না আর কি। তো এই দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে এই বিন্দুতে, এটা ধর ও বিন্দু, তাহলে এই দুইটা ভেক্টরের ইফেক্টটা কোন দিকে হবে বা এই বিন্দুটা কোন দিকে যাবে বা ওই ফুটবলটা কোন দিকে যাবে সেটা যদি আমি বের করতে চাই, আগে সামান্তরিকটা এঁকে এই সামান্তরিকের যদি কর্ণ আঁকি, এই কর্ণটা হবে এই দুইটা ভেক্টরের লব্ধি। এই কর্ণটা হবে এই দুইটা ভেক্টরের লব্ধি। লব্ধিকে এরকম ডাবল অ্যারো দিয়ে বুঝাচ্ছি। কারটা থেকে যেন সাউন্ড আসতেছে রে। এক, তাহলে এই পি ভেক্টর আর কিউ ভেক্টর মিলে, এই দুইটা মিলে এই বস্তুটাকে যেদিকে সরাবে সেটা হচ্ছে এই কর্ণ বরাবর। এই আর হবে এই দুইটা ভেক্টরের লব্ধি। এই কর্ণটার মান হবে এই আর এর মান বা এই লব্ধির মান, আর এই কর্ণটার দিক হবে এই ভেক্টরটার দিক। আমরা যেভাবে বের করা দরকার বের করব, একটু পরে আসতেছি। তাহলে আবার একটু বলতেছি। তাহলে সূত্রটা এরকম, সূত্রটা আমি মুখে বলতেছি যে লিখে দিব, সূত্রটা কি লিখে দিব? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, লিখে দিচ্ছি। কাকে বলতেছিস? দেখ, কোনো বিন্দুতে কোনো বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত, এই ও বিন্দু ধর, কোনো বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত, আমি একটা নতুন মার্কার নিয়ে নিই, একটু ওয়েট। ক্রিয়ারত, আরে অসহ্য। ওকে, কোনো বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুটি
ভেক্টরের লব্ধি হবে ওই ভেক্টর দ্বয় দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। ওকে, এখন কোন কর্ণ? ওই যে বিন্দুতে ক্রিয়া করতেছে। আচ্ছা, এই কর্ণ বরাবর পাশে লিখে দিলাম ক্রিয়া বিন্দু হতে, ক্রিয়া বিন্দু হতে। ওকে, আমি খুব বেসিক ওয়েতে সংজ্ঞাটা বললাম আর কি, বইয়ের ভাষায় তোরা লিখতে পারবি, সমস্যা নেই। দ্বয়ের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। কর্ণটা কোত্থেকে হবে? এই যে ক্রিয়া বিন্দু থেকে। হ্যাঁ, কর্ণ বরাবর। এক্ষেত্রে কর্ণের মান লব্ধির মান নির্দেশ করে এবং আচ্ছা উপরে লিখে দিচ্ছি, এবং ওই কর্ণের ক্রিয়াবিন্দু থেকে, এটা লিখি, ক্রিয়াবিন্দু থেকে কর্ণের দিক নির্দেশিত হয়। আমি খুব বেসিক ভাবে জিনিসটা লিখে দিলাম। হ্যাঁ, তোরা বইয়ের মতো করেও লিখতে পারবি, কিন্তু আমি সহজভাবে লিখে দিচ্ছি। কোনটা? এটা হতে ক্রিয়াবিন্দু হতে, মানে কর্ণ বরাবর লিখে ব্র্যাকেটে লিখছি ক্রিয়াবিন্দু হতে। এই যে কর্ণ বরাবর, এটা কর্ণটা তো দুই দিকে আঁকা যায় একটা সামান্তরিকের, এইদিকে আঁকা যায় এইদিকে আঁকা যায়, সেই কর্ণটা হবে ক্রিয়াবিন্দু থেকে। তোরা যে কোনো বই থেকে এটাকে লিখতে পারবি, বইয়ের ভাষায়, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা সবার একটু, হ্যাঁ বইয়েরটাও চেঞ্জ হয় নাই, আমি একটু এই যে আলাদা আলাদা করে লিখছি সেটা। ওকে, আমি এটা সবার লেখা হয়েছে। তো আমরা যেটা বুঝলাম, তার মানে পি আর কিউ মিলে যে নতুন ভেক্টরটা সৃষ্টি করবে সেটা হচ্ছে এই আর। আর এই আর এর মানটা যদি আমরা বের করতে যাই, তাহলে আমার লাগবে এই কর্ণটার মানটা কত সেটা, আর আর এর দিকটা হবে ওই কর্ণ বরাবর। ওকে, তাহলে আমরা এখন এই আর এর মানটা বের করব। কিভাবে বের করতে হয় আর এর মানটা আমরা বের করব? আচ্ছা, হ্যাঁ একটা সমীকরণ আকারে বের করব আমরা, এবং এই প্রুফটা আসে। হ্যাঁ, তাহলে এবার আমাদের হেডলাইনটা হবে লব্ধির মান আর দিক নির্ণয়। হ্যাঁ, প্রথমে আমরা লব্ধির মান নির্ণয় করতেছি, লব্ধির মান নির্ণয়। তো আমাদের এই চিত্রটা লাগবে, তো এই চিত্রের মধ্যে আরো কিছু ইয়া দিয়ে দিই। এটা হচ্ছে ওপি হচ্ছে ও এ বরাবর কাজ করতেছে, ও কিউ হচ্ছে ওবি বরাবর কাজ করতেছে, আর সামান্তরিক কমপ্লিট করার পর এটা ধরলাম ওসি, আই মিন আর ওসি বরাবর ক্রিয়া করতেছে। তো আর এইখানে পি আর কিউ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ধরে নিলাম মধ্যবর্তী কোণ আলফা,
এবং এই আর ভেক্টরটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এই দুইটা জিনিস আমরা ধরে নিলাম। আমরা চিত্রটাকে এভাবে আঁকছি যে পি এর সাথে থিটা কোণ। ওকে, মানে আমরা সূত্রগুলো সবসময় এভাবেই মনে রাখবো। আচ্ছা, ওগুলা পরে বলবো আমি, সমস্যা নেই। এবার আয়, তাহলে আমরা এই আর এর মানটা বের করতে যাচ্ছি। মানে নর্মালি যেটা বোঝাচ্ছে যে সূত্র অনুযায়ী যে পি আর কিউ মিলে আর, মানে এই পি আর কিউ ভেক্টর দুইটা মিলে যা কাজ করতেছে আর একাই সেই কাজটা করতেছে, ব্যাপারটা এরকম। তো আমরা এখন ওই আর এর মানটা বের করতে যাচ্ছি। তো আর এর মান বের করার জন্য আমরা যেটা করব, আমরা একটা সহজ সূত্রে যাইতে চাই, একটা সহজ জ্যামিতিক শেপে যাইতে চাই। সেটা হচ্ছে আর কোন ত্রিভুজের মধ্যে আছে? এই ত্রিভুজটার মধ্যে আছে ও এ সি। আর এই ত্রিভুজটার মধ্যে আছে ও এ সি। আচ্ছা মিহাদ, আমি একটা কাজ করতেছি, আমি তোকে হোস্ট বানাই দিচ্ছি, হ্যাঁ? তাহলে তুই একটু, ওকে, একটু ওয়েট কর। হ্যাঁ, মানে আর কি সেইটা না, তাতে আমার সুবিধা হচ্ছে বারবার স্ক্রিনে ইয়া চলে আসে যে। আচ্ছা, মিউট করে দিচ্ছি, ওয়েট। মেহাদ, একটু সবাইকে মিউট করে দে। আচ্ছা, এখন হচ্ছে মেহাদ সবাই মিউট করে দে তো। না, পার্টিসিপেন্টসে গিয়ে নিচে মিউট অল লেখা আছে, ওখান থেকে মিউট করে দে সবাইকে। আমাকে আবার মিউট করিস না, আমাকে আনমিউট করে রাখ। হ্যাঁ, ওকে। তো আমি এখন বলতেছি, এই সবাই শুনতেছিস তো? আমি যখন কোশ্চেন করা লাগবে তখন আনমিউট করে কোশ্চেন করিস। আচ্ছা, এবার আসি এই ত্রিভুজের মধ্যে ও এ সি। ওকে, এই ত্রিভুজটার মধ্যে এই ও সি আছে বা আর ভেক্টরটা আছে। মিয়া, তোরটা থেকেই সাউন্ড আসতেছে নাকি? তুই মিউট করে রাখিস। আর ভেক্টরটা আছে, তো আমরা এই আর ভেক্টরের মানটা নির্ণয় করতে চাচ্ছি। কিন্তু ও এ সি ত্রিভুজটা এমন কোনো সহজ শেপে নাই যে আমরা সহজেই ওসির মান বের করতে পারবো। তো আমরা এটাকে একটা সহজ শেপে নিয়ে যাই। মানে এই ওসিটাকে যদি আমি সমকোণী ত্রিভুজের মধ্যে ফেলতে পারি, তো আমার যেটা করতে হবে, আমরা একটু এই ও এটাকে বাড়াই দিই। ও এটাকে বাড়াই দিলাম, আর এখান থেকে একটা লম্ব টানলাম, এইটা ধর ডি। ও এটাকে ডি পর্যন্ত বাড়াই দিলাম, আর এখান থেকে একটা লম্ব টানলাম, তাতে এখানে একটা সমকোণ তৈরি হয়েছে। আর এবার এই পুরা ত্রিভুজটা ও সি ডি, ও সি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আমি এটুকু কেন করলাম? যাতে এই ওসিটা একটা সমকোণী ত্রিভুজের অংশ হয়, আমরা ইজিলি পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে এখন আমরা ত্রিভুজ ও সি ডি, এটার মধ্যে আমার লাগবে এই আর এর মান, তার মানে ওসি, অতিভুজ লাগবে। তো আমরা জানি ওসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেটাই বলি না কেন। তাইলে এই ভূমি স্কোয়ার এটুক ধর ও ডি স্কোয়ার প্লাস লম্ব, সেটা হচ্ছে সি ডি স্কোয়ার। কেউ না বুঝলে বলিস। এটুক বুঝছি সবাই? ওকে, আচ্ছা, সবাই আনমিউট করে অ্যান্সার দিস, আবার মিউট হয়ে যাস, তাহলে সুবিধা হবে আর কি, শব্দ হবে না। তো পরের লাইনে এই ওসি স্কোয়ার, এই ওডিটাকে আবার আমি লিখতে পারি ও এ প্লাস এডি। ওডি কে লেখা যায় ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো এখন আমরা এটাকে ইসে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি ভাঙি, তাহলে এরকম আসতেছে ও সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, আই মিন ও এ স্কোয়ার প্লাস টু এ বি, তার মানে টু ইন্টু ও এ ইন্টু এডি প্লাস বি স্কোয়ার, সেটা হচ্ছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন দেখ, এই এডি আর সিডি এটা আবার এই ত্রিভুজটার মধ্যে আছে, এডি আর সিডি। তাহলে তাই যদি হয়, আমি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এই অংশটাকে এই ত্রিভুজ থেকে লিখতে পারি, ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি, এটা থেকে লিখতে পারি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, কারণ অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি
প্লাস লম্ব, তার মানে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো তাই যদি হয় আমি এখন এই লাইনটার মধ্যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ার বসাই দিচ্ছি। এই লাইনটাতে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ারের জায়গায় এসি স্কোয়ার বসাই দিচ্ছি। তোরা আরেকবার লেখ লাইনটা, আমি টাইম দিচ্ছি। এখানে এসি স্কোয়ার বসাই দিলাম। তোরা এটা আরেকবার লেখ লাইনটা পরের লাইনে, অথবা চাইলে তোরা ওই লাইনেও অ্যাড করতে পারিস যদি তোদের ইচ্ছা হয়। আচ্ছা, সবার এইটুকু লেখা হইলে এবার দেখ ওসি স্কোয়ার, এটা দিয়ে আমি কোন ভেক্টরটা বুঝাইছি? আর, তার মানে হচ্ছে ওসির মান হচ্ছে আর, তাইলে আমি এখানে বসাইতে পারি আর স্কোয়ার। তো পরের লাইনটা আমি উপরে চলে আসতেছি, একটু মুছি, এটা মুছলাম। হ্যাঁ, এখানে তো ভেক্টর সাইন দিই নেই আমি, আমরা মান নিয়ে কথা বলতেছি, এই যে লব্ধির মান। ওকে, আমরা এখন আর ভেক্টরের দিক বিবেচনা করতেছি না, শুধু মান নিয়ে কথা বলতেছি। তাহলে ওসি স্কোয়ার এটা হবে আর ভেক্টরটার মানের স্কোয়ার, মানে আর স্কোয়ার। তো আমি এই জায়গাটায় এটার পরের লাইনটা এখানে হবে আর স্কোয়ার ইকুয়ালস টু ও স্কোয়ার, এটা দিয়ে আমি পি ভেক্টরটা বুঝাইছি, তাহলে এটা হবে পি স্কোয়ার প্লাস 2OA মানে হচ্ছে 2 ইন্টু পি এডি, এটার এখনো আমরা মান জানি না, তো এটা থেকে গেল এডি। আর এসি স্কোয়ার, এই এসি স্কোয়ারটা দেখ, এই যে ওবি আর এসি সমান্তরাল, তাহলে সামান্তরিকের দুই বাহু সমান, তো এটা যদি কিউ হয় এটার মানও কিউ হবে। ওকে, তাহলে আমরা এইটাকে এবার কিউ স্কোয়ার লিখতে পারি। তাহলে আমার আর স্কোয়ার পি স্কোয়ার 2p, এখানে এডি কিউ স্কোয়ার, এডির মানটা এখনো বের করতে পারি নাই, এখন আমরা এডির মানটা বের করব। আমরা এখন এডির মানটা বের করব। তো এডি কোন ত্রিভুজের মধ্যে আছে? আছে হচ্ছে এসিডি ত্রিভুজের মধ্যে। তো আমি এডির মানটা বের করতে যাচ্ছি, এটাকে মুছলাম আমি। এডির মানটা বের করতে যাচ্ছি আবার এসিডি ত্রিভুজটাতে, ওই একই ত্রিভুজের মধ্যে। দেখ, আমরা এইটা যদি আলফা হয়, এই যে এইটাও আলফা হবে, কারণ এরা একই দিকে, মানে অনুরূপ কোণ। এইটা আলফা, এই কোণটা আলফা হলে এটাও আলফা হবে। তো তাই যদি হয়, আমরা এই ত্রিভুজটার মধ্যে বের করা লাগবে কোনটা? বের করা লাগবে এডি। তাহলে আমি এডি কে নিচে রাখলাম, এই এডি কে উপরে রাখলাম, এডি বের করা লাগবে। আর জানি এই ত্রিভুজের মধ্যে আর কি জিনিস জানি? জানি হচ্ছে এই কিউ এর মান, মানে এসি জানি। তাহলে এডি বাই এসি ইকুয়ালস টু লেখা যায় ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কজ, তাই না? কজ থিটা ছিল, তাহলে এখানে কোনটা হচ্ছে আলফা, তাহলে হবে কজ আলফা। কজ আলফা সমান সমান এডি বাই এসি। কেন আমি এডি বাই এসি নিলাম? আমার লাগবে এডি, আর জানি হচ্ছে এসি, এই জন্য এডি আর এসির অনুপাত নিলাম। ওকে, তো সেটা আসতেছে কজ আলফা, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা এডি সমান সমান লিখতে পারি, এডি সমান সমান লেখা যায় এসি কজ আলফা। এসি কজ আলফা, কারটা থেকে অনেক সাউন্ড আসতেছে রে, কারোটা থেকে অনেক সাউন্ড আসতেছে। তো আবার এই এসি সমান সমান হচ্ছে কিউ, তার মানে আমি এডি সমান সমান লিখতে পারি কিউ কজ আলফা। তাহলে এখানে কিউ কিউ কজ আলফার, আচ্ছা শোন, এখানে আমরা এই এডি ইকুয়ালস টু লিখতে পারি কিউ কজ আলফা, এসির জায়গায় কিউ বসাই দিছি। ওকে, তাহলে এডি সমান সমান লেখা যায় কিউ কজ আলফা, এটাকে এখানে বসাই দিই। তাহলে আমার এটা আসতেছে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2p, এডি সমান সমান আসতেছে কিউ কজ আলফা ইকুয়ালস টু কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে সুতরাং আর সমান সমান যদি আমি বের করতে চাই, পুরাটা রুট হয়ে যাবে। এটাকে এবার একটু এভাবে লিখবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে আগে লিখতেছি, প্লাস 2p কিউ কজ আলফা। এই লব্ধির মান বের করার সূত্র আমরা পেয়ে গেলাম, লব্ধির মান বের করার সূত্র পেয়ে গেলাম। কিসের কোনো কাজ নাই? থিটার কাজ আছে, মানে মানের মধ্যে কোনো থিটার কাজ লাগে নাই, দিকের মধ্যে গিয়ে লাগবে। ওকে, আচ্ছা।
আমি আবার আমরা দেখব পরে, কোনো সমস্যা নাই, প্রত্যেকটা জিনিসেরই আমরা প্রয়োগ দেখব। আচ্ছা, এবার আসি, আমি তাইলে পরিচয়গুলো বলতেছি। তাইলে আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে, এই সূত্রটা কিন্তু এই চিত্রের সাথে মিল রেখেই করতে হবে। আমরা যখনই দুইটা ভেক্টর নিয়ে কাজ করব, তো যখন দুইটা ভেক্টরের একটার মানকে আমরা যদি পি ধরি আর একটাকে যদি কিউ ধরি, তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তখন ওই দুইটা ভেক্টর মিলে যে নতুন ভেক্টরটাকে উৎপন্ন করবে বা ওই দুইটা ভেক্টরের যে লব্ধি হবে বা ইফেক্ট হবে, সেইটার মানটা হবে রুট ওভার প্রথম ভেক্টর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টর স্কোয়ার প্লাস প্রথম প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান কজ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এটা দিয়ে আমরা দুইটা ভেক্টরের লব্ধির মান বের করে ফেলতে পারবো। আমরা তো ম্যাথ দেখবই, তো এইটা দিয়ে শুধু মানটা জানলাম, লব্ধি মানটা কত। এবার আমরা লব্ধির দিক জানতে চাই, যে লব্ধি কোন বরাবর ক্রিয়া করতেছে। তো এখন দিক তো একটা রেফারেন্স দিয়ে বলতে হবে, যে কোন দিকে, আমি এটা কোন দিকের সাথে বলবো, এটা একটা ব্যাপার। তো আমরা এখানে লব্ধির যে দিক নির্ণয় করব, রেফারেন্সটা হচ্ছে এই পি ভেক্টর, মানে পি ভেক্টরের সাথে ভেক্টর লব্ধিটা কত কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা বলবো। মানে এই থিটার পরিচয়টা এভাবে, লব্ধির দিক বলতে আমরা এই থিটাটাকেই বুঝবো, কিন্তু থিটা তো যে কোনো জায়গায় হইতে পারে, এই আর এর কোণটা তো এখানেও হইতে পারতো, বা এই যে এইখানেও হইতে পারতো। তো এই থিটার পরিচয়টা কি? থিটার পরিচয়টা হচ্ছে পি ভেক্টরটার সাথে উৎপন্ন কোণ। ওকে, তাহলে আর এর দিকটা বলবো আমরা, যে পি ভেক্টরটার সাথে বা প্রথম ভেক্টরটার সাথে কত কোণ উৎপন্ন করছে, এভাবে। আচ্ছা, তাহলে আমরা এবার লব্ধির দিক বের করতে চাই। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে এবার আমরা লব্ধির দিক বের করতে চাই, তার মানে আমরা থিটাটা বের করতে চাই। এটুকু মুছলাম। তো এবার আমরা লব্ধির দিক বের করতে যাচ্ছি। তো দেখ, যদি আমরা থিটা বের করতে চাই, আবার আমরা একটা সহজ ত্রিভুজ হিসেবে সমকোণী ত্রিভুজটাকেই বাছাই করতেছি, ত্রিভুজ ওসিডি। তার মানে আবার ত্রিভুজ ওসিডি এর মধ্যে আমরা জানি অলরেডি, এই যে এইটার মানটা অলরেডি আমরা বের করে আসছি, এই যে ও এ প্লাস এডি, তার মানে ভূমি জানি, এদিকে সিডি এখনো বের করি নাই, বের করব। তো আমরা এখান থেকে টেন থিটা নিচ্ছি, মানে লম্ব বাই ভূমি। ওকে, তো এই ত্রিভুজটা থেকে লম্ব বাই ভূমি লিখতেছি, তাহলে এখান থেকে লেখা যায় টেন থিটা। আমরা যেহেতু থিটা বের করব, থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, সিডি উপরে লম্ব, নিচে ভূমি হচ্ছে ওডি, এই লিখলাম। পরের লাইনে সিডি, এই ওডি কে আবার আমরা লিখতে পারি ও এ প্লাস এডি। তো অলরেডি আমি ও এর মান জানি পি, এডির মানও বের করা আছে, সিডির মান বের করা নাই, এটা আমাদের বের করতে হবে। সিডির মান বের করা নাই, এটা আমরা বের করব। তো আবার আমার সিডি বের করার জন্য ওই ত্রিভুজটাই লাগবে, ত্রিভুজ এসিডি, ওটাই লাগবে। তো আবার এখানে আমরা ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি আমার লাগবে এবার এডি, সরি এডি না, সিডি, তার মানে এই লম্ব, সিডি কে উপরে রাখলাম, আর জানি, আবারও জানি এসি, এসি কে নিচে রাখলাম। তাইলে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটা, বা এই ক্ষেত্রে সাইন আলফা, তাইলে এটা হবে সাইন আলফা। তার মানে এখান থেকে লেখা যায় সিডি ইকুয়ালস টু এসি সাইন আলফা, এসি সাইন আলফা। আর এসি মানে হচ্ছে, এসি মানে হচ্ছে কিউ, এসি মানে হচ্ছে কিউ, তাইলে এইখানে লেখা যায় সুতরাং সিডি ইকুয়ালস টু কিউ সাইন আলফা। সিডি সমান সমান পাইলাম কিউ সাইন আলফা, তাইলে আমি ওখানে বসাই দিচ্ছি মানগুলা। তাইলে আসতেছে ব্যাপারটা এরকম, টেন থিটা ইকুয়ালস টু আসতেছে উপরে সিডি, সিডির মান হচ্ছে কিউ সাইন আলফা, আর নিচে হচ্ছে ওএ, ওএ অলরেডি জানি পি, এই যে প্লাস এডি হচ্ছে কিউ সাইন আলফা, সরি এডি হচ্ছে কিউ কজ আলফা, এডি হচ্ছে কিউ কজ আলফা। তাহলে এখান থেকে আমরা থিটা সমান সমান বের করতে হলে টেন কে ওই পাশে ইনভার্স করে দেওয়া লাগবে, থিটা বের করতে হইলে
10 কে ওই পাশে ইনভার্স করে দেওয়া লাগবে। তো আমরা ইয়াটাকে সূত্রটাকে এইভাবেই রাখি, সূত্রটাকে আমরা এইভাবেই রাখি। সূত্রটাকে মনে রাখবো কিভাবে, দেখ 10 দিক নির্ণয়ের সূত্র মানে থিটা বের করার সূত্র। সূত্রটাকে মনে রাখবো কিভাবে, টেন থিটা ইকুয়ালস টু, দেখ টেন মানে তো সাইন বাই কজ, এই যে উপরে সাইন নিচে কজ, ওকে উপরে সাইন নিচে কজ, আর সাইন কজ দুইটার সাথেই কিউ, আর পিটা আলাদা, ওকে। এটা কিভাবে আসছে, আচ্ছা মানে আমার লাগবে টেন থিটা, আমার লাগবে সরি আমার লাগবে হচ্ছে এই থিটার মান আর কি। এই জন্য আমরা একটা ত্রিভুজ বাছাই করলাম, থিটা আছে ওই যে ওই ত্রিভুজটার মধ্যে, সমকোণী ত্রিভুজ। তো এখন এই আমরা অনেক কিছুই নিতে পারতাম, সেটা হচ্ছে টেন থিটা না নিয়ে সাইন কজ এগুলো দিয়েও করতে পারতাম, কিন্তু আমরা বাছাই করছি জানি এরকম একটা কিছু। দেখ এই ত্রিভুজটার মধ্যে আমার এই অংশটা জানা, এই জন্য আমরা ওডিটা নিছি, মানে ভূমি নিছি, আর সিডিটা বের করে নিব, তো লম্ব বাই ভূমি নিছি, ওকে। এই যে এই পুরা ত্রিভুজটার মধ্যে ও সিডির মধ্যে লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে ওডি, তো লম্ব বাই ভূমি মানে আমরা জানি টেন থিটা, 9-10-এ পড়ে আসছি। আর পরেরটায় সিডি, ওডি কে আবার লিখছি ওএ প্লাস এডি। এবার বুঝছিস সঞ্জু? আচ্ছা, তাহলে এভাবে আমরা যে কোনো দুইটা ভেক্টরের লব্ধির মান আর দিক নির্ণয় করতে পারবো, আমরা অঙ্ক দেখব পরে। আচ্ছা, এখন যে জিনিসটা করতে যাচ্ছে, মানে একটা একটা বলি যে আমি নর্মালি যে এটা যে চেন থিটা দিয়ে বের করতে হবে এমন কিছু না, অনেক ওই আছে, ওকে। অনেক ওই আছে, থিটা বের করতে পারলেই হয়েছে, তুই এইটা একটা না একটা ওয়েতে থিটা বের করা গেলেই হবে, কিন্তু আমরা ইউনিভার্সালি এটি সূত্রটা ইউজ করি। আচ্ছা, এবার আয়, মানে ব্যাপারটা হচ্ছে এই সূত্রটার মধ্যে কার কার দরকার আছে, দেখ থিটা আরো অনেক ওয়েতে বের করতে পারতাম। দেখ আমার এই সূত্রটা সুবিধাটা কি, শুধু আমার জানা লাগতেছে পি কিউ আর ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, মানে ওই প্রথমে আমি দুইটা ভেক্টরের মান জানলেই হচ্ছে, আর তাদের মধ্যবর্তী কোণ জানলেই হয়ে যাচ্ছে। আর এটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা দেখতে চাই, এখন আমরা যে জিনিসটা দেখতে চাই যে দুইটা ভেক্টর এরকম একই বিন্দুতে একই সময়ে ক্রিয়া করলে, ধর এই বিন্দু একটা ফুটবলের উপরে একই সময়ে 2 নিউটন আর 4 নিউটন বল দুইটা দুই দিকে ক্রিয়া করলো, হ্যাঁ 2 নিউটন আর 4 নিউটন, ফুটবলটা সর্বোচ্চ কত বল অনুভব করবে সেটা দেখতে যাচ্ছি। 2 নিউটন আর 4 নিউটন বল একসাথে একটা ফুটবলের উপরে একই সময়ে, আচ্ছা তাহলে আমি একটু, ওকে ঠিক আছে আমি একটু স্টপ করতেছি ভিডিও। আচ্ছা, আমরা এবার যেটা দেখতে যাচ্ছি যে একই বিন্দুতে দুইটা ভেক্টর একসাথে ক্রিয়া করলো, মানে ধর ওই যে বললাম যে এই বিন্দুর উপরে একই সময়ে 2 নিউটন আর 4 নিউটন বল ধর একসাথে ক্রিয়া করলো। তো এখন ওই বিন্দুটা বা ওই বস্তুটা কত বল অনুভব করবে সর্বোচ্চ, আর সর্বনিম্ন কত বল অনুভব করবে সেটা দেখতে যাচ্ছি। মানে দুইটা ভেক্টর একটা বিন্দুতে একই সময়ে ক্রিয়া করলে তার সর্বোচ্চ মানটা কত হইতে পারে, আই মিন 2 নিউটন বল আর 4 নিউটন বল একই বিন্দুতে একই সময়ে ক্রিয়া করলে সেটা সর্বোচ্চ কত মান প্রয়োগ করতে পারবে আর সর্বনিম্ন কত মান প্রয়োগ করতে পারবে সেটা দেখতে যাচ্ছি আমরা, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা বের করতে যাচ্ছি টপিকটার নাম হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় আর কি। তো আমরা এবার বের করতে যাচ্ছি লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়। লব্ধির সর্বোচ্চ, ও আচ্ছা ফার্স্টে সর্বোচ্চ মান দেখতেছি, সর্বোচ্চ মান। তো আমরা লব্ধি কিভাবে বের করে অলরেডি সূত্র জেনে গেছি, যে সূত্রটা আমাদের ছিল আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এটার পরিচয়টা কোনটার কি ছিল, পি একটা ভেক্টর কিউ আর একটা ভেক্টর, মানে এই ক্ষেত্রে 2 নিউটন 4 নিউটন, আর এটা হচ্ছে 2, এটাও 2 নিউটন 4 নিউটন, আর কজ আলফা হচ্ছে ওই বল দুইটা কত কোণে ক্রিয়া করছে, আলফা হচ্ছে তার মান। তো আমরা এখানে দেখতেছি আমরা এখন এই ফুটবলটার উপরে ওই 2 নিউটন বল আর 4 নিউটন বল বিভিন্ন কোণে অ্যাপ্লাই করতে পারি। আমরা সর্বনিম্ন 0 কোণে অ্যাপ্লাই, হ্যাঁ ভাইয়া বল। আরে আরে এটা এটা কিন্তু রেজিস্ট্যান্স না, এটা রেজাল্টেন্ট।
রেজাল্টেন্ট আমরা দেখতেছি কিভাবে সর্বোচ্চ মানটা আসে। মানে বলতে চাচ্ছি যে 2 নিউটন আর 4 নিউটন বলকে আমি অনেকভাবে একটা ফুটবলের উপরে অ্যাপ্লাই করতে পারি। আমি 30 ডিগ্রি কোণ করে অ্যাপ্লাই করতে পারি দুইটা ভেক্টরকে। আমি 60 ডিগ্রি করে করতে পারি। আবার আমি 0 ডিগ্রিতে করতে পারি। মানে দুইটা একই দিক থেকে এই বলটাকে একই দিক থেকে দুইটা বল প্রয়োগ করতে পারি। আবার বিপরীত দিক থেকে করতে পারি 180 ডিগ্রি কোণে। তার মানে সর্বনিম্ন আমি একটা বিন্দুতে দুইটা বলকে 0 ডিগ্রি কোণ থেকে শুরু করে 180 ডিগ্রি কোণ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারি আর কি। তো ওটাকে এভাবে না বলে ওকে শোন, তাইলে আমরা যেটা বের করতে যাচ্ছি যে এই আর এর মানটা সর্বোচ্চ কখন হবে। দেখ আর এর মানটা সর্বোচ্চ হওয়ার জন্য বল দুইটার মান তো আমি চেঞ্জ করতেছি না, মানে আর কি পি এর মান 2 নিউটন, ওটা 2 নিউটনে রাখতেছি, কিউ এর মান 4 নিউটন, সেটা 4 নিউটনে রাখতেছি। ধর এরকম বল দুইটার মান নির্দিষ্ট, আমি শুধু চেঞ্জ করতে পারতেছি এই কজ আলফাটাকে। আই মিন আলফার মান চেঞ্জ করলে কজ আলফার মান চেঞ্জ হয়। এখন আমরা জানি যে কজ আলফার সর্বোচ্চ মান কত। কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে +1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। আমরা 9 10-এ পড়ে আসছিলাম যে সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বনিম্ন মান -1। ওরকম কস থিটারও সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1। তাইলে এই আর এর মানটা সর্বোচ্চ হবে কখন? যদি কস থিটার মানটা সর্বোচ্চ হয়, কারণ এগুলা তো নির্দিষ্ট, ওই যে 2 নিউটন 4 নিউটন এরকম। এই কজ আলফার মান যত বড় হবে আর এর মান তত বড় হবে। তার মানে আর এর মান সর্বোচ্চ হওয়ার জন্য, তা আমি এটাকে এভাবে লিখতেছি, আর ইকুয়ালস টু আর ম্যাক্স, মানে হচ্ছে আর এর মানটা সর্বোচ্চ হবে, আর ইকুয়ালস টু আর ম্যাক্স হবে যখন কজ আলফা ইকুয়ালস টু +1। মানে কজ আলফার মান যখন সর্বোচ্চ হবে, আমরা জানি কজ আলফার মান হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে +1 আর কি, বা শুধু 1 আর কি। ওকে, তাহলে এখন আমি আর এর জায়গায় আর ম্যাক্স বসাবো, কজ আলফার জায়গায় +1 বসাবো, তাহলে কত আসে দেখি। সুতরাং আর, হ্যাঁ ভাইয়া বল, কিছু বলতেছিস? আর ইকুয়ালস টু আর ম্যাক্স হবে মানে হচ্ছে এই আর এর মানটা সর্বোচ্চ হবে, বা বাংলায় যদি লিখতে চাস এভাবে লিখতে পারিস যে আর এর মান, আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট একটু একটু, লামিয়া তোরাও কি দেখতে পারতেছিস না আমাকে? আচ্ছা 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 একটু 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 ওয়েট কর, একটু ওয়েট কর, একটু ওয়েট কর। আমি বলতেছি তুই চাইলে এখানে এটাও লিখতে পারবি যে আর এর মান সর্বোচ্চ কখন হবে? যদি কজ আলফার মান সর্বোচ্চ হয়, মানে কজ আলফা ইকুয়ালস টু +1 হয়। এভাবে লিখলাম। তাহলে আর এর মান যে সর্বোচ্চ, আর এর সর্বোচ্চ মানটাকে আমি আর ম্যাক্স দিয়ে দেখাচ্ছি, ম্যাক্সিমাম, ম্যাক্স দিয়ে ম্যাক্সিমাম বোঝাচ্ছি। আর ম্যাক্সিমাম সেটা কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, আর কজ আলফার মান কত বসাবো? +1 বসাবো। তার মানে কজ আলফার জায়গায় এবার 1, কজ আলফার জায়গায় 1 বসাইছি। তাহলে এবার যা আসছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে p প্লাস কিউ হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে এটাকে আমি লিখতে পারি p প্লাস কিউ হোল স্কোয়ার। তাহলে সুতরাং আর ম্যাক্স ইকুয়ালস টু কত আসতেছে? পরের লাইন, সুতরাং আর ম্যাক্সিমাম, হ্যাঁ রুট তো, আচ্ছা সরি, থ্যাঙ্কস। তাইলে আর ম্যাক্স সেটা কত আসতেছে? এই রুট উঠে যাচ্ছে, মানে জাস্ট খালি পি প্লাস কিউ আসতেছে, পি প্লাস কিউ। এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে দুইটা ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করলে সর্বোচ্চ ইফেক্ট যেটা আমি পাবো সেই, বা সর্বোচ্চ মানটা হবে ওই দুই ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। তার মানে একটা ফুটবলের উপরে আমি একই সময়ে 2 নিউটন আর 6 নিউটন 4 নিউটন বলকে যদি একসাথে প্রয়োগ করি, সেটা তো অনেক অ্যাঙ্গেলে প্রয়োগ করা যাবে। সর্বোচ্চ আসবে হচ্ছে 2 + 4 মানে 6 নিউটন। সেটা কখন সম্ভব? আচ্ছা বলছি যে একটা ফুটবলের উপরে একই সময়ে 2 নিউটন আর 6 নিউটন বল আমি প্রয়োগ করতেছি। ফুটবলটা কত বল অনুভব করবে, সেটা সর্বোচ্চ মানটা হইতে পারে 2 আর 4-এর যোগফল, মানে হচ্ছে 6 নিউটনের সমান। কারণ এই ক্ষেত্রে তাহলে আমাদের কি করা লাগবে? আমরা যেহেতু কোণটাকে চেঞ্জ করতে পারি, কজ আলফা সর্বোচ্চ মান পাওয়ার জন্য, মানে কজ আলফা ইকুয়ালস টু 1 কখন হয়? যখন আলফার মান 0 ডিগ্রি হয়। কজ আলফার মান +1 হয়, অর্থাৎ
এটাকে আমি বলতে পারি অর্থাৎ আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি। আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি, তার মানে দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান পাওয়ার জন্য, দুইটা ভেক্টরকে একটা বস্তুর উপরে একই সময়ে প্রয়োগ করে সর্বোচ্চ মান পাওয়ার জন্য দুইটা ভেক্টরকে 0 ডিগ্রি কোণে অ্যাপ্লাই করা লাগবে, তার মানে একই দিক থেকে প্রয়োগ করা লাগবে। সো ব্যাপারটা এরকম, এটা যদি একটা বস্তু হয়, এই বস্তুটাকে যদি আমি একই দিক থেকে দুইটা বল প্রয়োগ করি, ধর এই যে বললাম এটা 2 নিউটন, এটা 4 নিউটন, তাইলে এবার বস্তুটা সর্বোচ্চ 6 নিউটন বল অনুভব করবে। ওকে, বস্তুটা সর্বোচ্চ 6 নিউটন বল অনুভব করবে। আর যদি কোনো অ্যাঙ্গেল করে প্রয়োগ করি, তখন বস্তুটা এই 2 আর 4 এর মধ্যবর্তী কোনো মান পাবে, 2 আর 4 এর মধ্যবর্তী কোনো মান পাবে। 6 নিউটন হবে না, 6 নিউটন হওয়ার জন্য একদম 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বল দুইটা প্রয়োগ করা লাগবে। কথা কি বোঝা গেল? সবাই কি বুঝছিস? এই স্মৃতি বুঝছিস এবার? ওকে, এই ঐশী বুঝছিস? আয়শা কে আসিস? আচ্ছা, আয়শা বুঝছিস? আচ্ছা, আর জানি কে বাদ আছে? আচ্ছা, এই যে আরমান বুঝছিস নাকি? আচ্ছা, এখন তোরা নিজেরাই বলবি, আমি জাস্ট খালি লিখবো। সেটা হচ্ছে এবার আমরা লব্ধির মিনিমাম মান চাই, লব্ধির সর্বনিম্ন মান চাই। যে আমি একটা বস্তু এতক্ষণ সর্বোচ্চ মান বের করলাম, যে দুইটা বল কিভাবে প্রয়োগ করলে বা দুইটা ভেক্টরকে কিভাবে অ্যাপ্লাই করলে ওই দুইটা মিলে আমি সর্বোচ্চ মানটা পাবো সেইটা বের করলাম। এবার আমি দুইটা ভেক্টর মিলে মিনিমাম মান চাচ্ছি, মানে ওই যে 4 আর 2 এর বিয়োগফল, মানে 4 আর 2 মিলে এটা নিয়ে সর্বনিম্ন মান 2 আসতে পারে বা এরকম, মানে দুইটা ভেক্টর মিলে সর্বনিম্ন কত বল অ্যাপ্লাই হইতে পারে সেটা দেখতে যাচ্ছি। তো এবার আবারও একই কথা, এই দুইটা ঠিকই থাকবে, পি আর কিউ ঠিক থাকবে। এইবার এইখানে লিখবো আর এর মান সর্বনিম্ন হবে, আর এর মান সর্বনিম্ন হবে কখন? যখন কজ আলফা সর্বনিম্ন মান কত? -1। সো এটা হয়ে যাবে -1, অর্থাৎ আলফা কত হওয়া লাগবে? আলফা হওয়া লাগবে 180 ডিগ্রি। কজ 180 মানে হচ্ছে -1, মানে এরকম অবস্থা। এবার আমি যদি এই বস্তুটার উপরে এইভাবে বলটা প্রয়োগ করি বিপরীত দিক থেকে 180 ডিগ্রি কোণে, তখন সবচেয়ে মিনিমাম বল অ্যাপ্লাই হবে। তো সেটা কত আমরা যদি সেটা বের করতে চাই, তাহলে এবার আমাদের আর ম্যাক্সিমামের জায়গায় হবে আর মিনিমাম। আমি সব আগের গোলা থেকে চেঞ্জ করতেছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ, এইখানে হয়ে যাবে কজ আলফা ইকুয়ালস টু -1, এটা হয়ে যাবে -1। এটা -1 আসা মানে, এটা -1 আসা মানে এই -1 এটার সাথে গুণ হয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে, -1 এটার সাথে গুণ হয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে, -2p কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার -2p কিউ। তাহলে এটা হচ্ছে √a - b হোল স্কোয়ারের সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। ওকে, a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আর মিনিমাম সেটা আসতেছে পি মাইনাস কিউ। এটাকে আমি পি মাইনাস কিউ বলবো না, এটাকে আমি এভাবে লিখবো, এই যে ডিফারেন্স, এই যে মাইনাস না দিয়ে এরকম সাইন, পি ডিফারেন্স কিউ। এই কথার মানে হচ্ছে আমি এটাকে পি ভেক্টর বলতে পারি, এটাকে কিউ ভেক্টর বলতে পারি, এই ছোটটাকে পি বলতে পারি, বড়টাকে কিউ বলতে পারি, আবার এইটাকে কিউ বলতে পারি, ওটাকে পি বলতে পারি। তার মানে আমার এইখানে সবসময় যেটা আসবে, যেহেতু এখানে স্কোয়ার ছিল, তার মানে রুট করলে সবসময় পজিটিভ মান আসবে। এই জন্য আমরা এখানে ডিফারেন্স দিয়ে বোঝাচ্ছি, বড়টা থেকে ছোটটা বাদ দিব। এখানে পি মাইনাস কিউ না লিখে পি ডিফারেন্স কিউ দিয়ে বোঝাচ্ছি, বড়টা থেকে ছোটটা বাদ দিব। এটা হচ্ছে কথা। তার মানে দুইটা ভেক্টর একই সময়ে একই বস্তুর উপরে যদি একসাথে ক্রিয়া করে 180 ডিগ্রি কোণে, তখন ওই দুইটা ভেক্টরের যোগ মানে লব্ধিটা সর্বনিম্ন হবে, সেটা হবে দুইটা ভেক্টরের বিয়োগফলের সমান, মানে এই ক্ষেত্রে সেটা হবে 2 নিউটন। তো দুইটা ম্যাক্সিমাম মান আর মিনিমাম মান বের করার পর আমরা যেটা বুঝলাম যে 2 নিউটন আর 4 নিউটন মানের দুইটা বল, এটা কিন্তু যে কোনো কিছু হইতে পারে। ধর এখন আমি এটাকে 1 নিউটন আর 4 নিউটন দিলাম, এই দুইটা বল একটা বস্তুর উপরে বিভিন্ন কোণে একই সময়ে অ্যাপ্লাই হইতে পারে, সেটা 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত হইতে পারে। তো
এই দুইটা ভেক্টর মিলে বস্তুটার উপরে সর্বোচ্চ কত বল অ্যাপ্লাই হতে পারে? সর্বোচ্চ হতে পারে 5 নিউটন, মানে এই দুইটা ভেক্টরের যোগফল। আর সর্বনিম্ন হইতে পারে 3 নিউটন। আর অন্য যে কোনো বল কোণে ক্রিয়া করলে সেটা 1 থেকে 4-এর মধ্যে যে কোনো মান হইতে পারে। সেটা হইতে পারে 1.5, সেটা হইতে পারে 2, সেটা হইতে পারে 3, সেটা হইতে পারে 3.5, এরকম 1 থেকে 4-এর মধ্যে যে কোনো মান হইতে পারে। সেটা নির্ভর করবে আমি কত কোণে ওই বল দুইটাকে অ্যাপ্লাই করছি। সবাই এটুক বুঝছিস? আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই রাখতেছি। আমরা পরের দিন ভেক্টরের যে উপাংশ বিভাজন এবং এগুলার প্রয়োগগুলো আমরা দেখবো আস্তে আস্তে। কোনো কিছুই বাদ যাবে না, ধীরে ধীরে তোদের যাতে বিরক্ত না লাগে ওরকম সর্বোচ্চ চেষ্টা করে আমি পড়ানোর চেষ্টা করতেছি। তাহলে আপাতত আজকের পড়া এই পর্যন্ত শেষ। কালকে আবার ম্যাথ, না কালকে তো ম্যাথ নাই। কালকে হচ্ছে আমারই তো ক্লাস, তাই না? শুক্রবারে কালকে হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপাতত বাই বাই দিচ্ছি। আগেই যাস না, একটু খবর নিব। আল্লাহ হাফেজ।